আজ আমরা ডুব দেব ওভিডের এক অসাধারণ সৃষ্টিতে, মেটামরফোসিস। এটা শুধু কিছু পুরনো দিনের গল্প নয়, বরং এটা এমন এক জগতের কথা বলে যা অনবরত বদলে চলেছে, যেন এক অন্তহীন গান। কবিতার একদম শুরুতেই ওভিড কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে তিনি কি নিয়ে কথা বলতে চান। এই একটা লাইনই যেন পুরো মহাকাব্যের দরজাটা খুলে দেয়। এর মূল কথাই হল রূপান্তর, মানে একটা জিনিস থেকে সম্পূর্ণ নতুন আরেকটা জিনিসে বদলে যাওয়া। আর এর বিশালতাটা একবার ভাবুন, ৫০০-এরও বেশি পৌরাণিক কাহিনী একটা আরেকটার সাথে এমনভাবে জুড়ে আছে যে পুরোটা মিলে একটা বিশাল গল্প তৈরি হয়েছে। আর ঠিক এই কারণে এটা প্রাচীন সাহিত্যের অন্যতম প্রভাবশালী একটা কাজ। ওভিড যেন ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে রাখছেন। ভাবুন তো, যদি পুরো ইতিহাসটা একটা লম্বা একটানা গল্প হতো, যেখানে সব কিছুই অনবরত বদলাচ্ছে, কখনো হিংস্রভাবে, কখনো বা খুব সুন্দরভাবে। চলুন এই অসাধারণ সফরের মধ্যে দিয়ে আমরা দেখি ওভিড কিভাবে এই ধারণাটাকে জীবন্ত করে তুলেছেন। তো প্রথমেই আসা যাক এর কাঠামো বা গঠন নিয়ে। ওভিড এখানে কিন্তু কোনো একজন হিরোর গল্প বলেননি, না, বরং তিনি পুরো পৃথিবীর গল্প বলেছেন, শুরু থেকে তার নিজের সময় পর্যন্ত। ওভিড নিজেই এর নাম দিয়েছিলেন কার্মেন পারপেটিউম, মানে অবিচ্ছিন্ন গান। ধারণাটাই ছিল একেবারে নতুন। ছোট ছোট গল্পগুলোকে তিনি এমনভাবে জুড়ে দিয়েছেন যেন একটা বিশাল নদীর স্রোত, যেখানে একটা গল্পের শেষটা পরের গল্পের শুরুকে আলতো করে ছুঁয়ে যায়। এবার আসি কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে, রূপান্তর বা পরিবর্তন। এটাই সেই মূল সুতো যা দিয়ে পুরো মহাকাব্যটা বোনা হয়েছে। সব কিছুই বদলাচ্ছে, কিছুই স্থির নয়। আর দেখুন, ওভিডের এই রূপান্তর কিন্তু শুধু বাহ্যিক নয়। হ্যাঁ, মানুষ, পশু বা গাছপালা হয়ে যাচ্ছে, এটা তো আছেই, কিন্তু এর সাথে সাথে চরিত্রদের মানসিক অবস্থারও পরিবর্তন ঘটছে। চরম আবেগ, রাগ বা দুঃখের বশে তাদের ভেতরটাও বদলে যাচ্ছে। এমনকি তিনি পুরো সভ্যতার নৈতিক পতনকেও এক ধরনের রূপান্তর হিসেবেই দেখিয়েছেন। এই বিভিন্ন ধরনের রূপান্তরকে ভালোভাবে বুঝতে চলুন একটা ক্লাসিক গল্প শোনা যাক, অ্যাপোলো আর ড্যাফনির কাহিনী। এখানে ভালোবাসা, ভয় আর সেই অনিবার্য পরিবর্তন সবকিছুই একসাথে ফুটে উঠেছে। ড্যাফনির এই ডেসপারেশনটা খেয়াল করুন, তার সৌন্দর্যই তার কাছে অসহ্য হয়ে উঠেছে। সে বাঁচার জন্য নিজের রূপটাকেই ধ্বংস করে দিতে চাইছে। আর এই চরম আবেগই কিন্তু রূপান্তরের জন্ম দেয়। তার প্রার্থনা শোনা হয়েছিল, তবে এমনভাবে যা হয়তো সে চায়নি। কি ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য! তার শরীরটা ধীরে ধীরে একটা লরেল গাছে পরিণত হচ্ছে। সে অ্যাপোলোর হাত থেকে তো বাঁচল, কিন্তু নিজের মানব সত্তাটাকেই হারিয়ে ফেলল। এটা এক ধরনের হিংস্র উদ্ধার, যেখানে নিজেকে বাঁচাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলতে হয়। এখন আমরা যেন একটা আর্ট গ্যালারিতে প্রবেশ করছি, যেখানে প্রত্যেকটা গল্প এক একটা মাস্টারপিস। আর এই সব গল্পের কেন্দ্রে আছে মানুষের তীব্র আবেগ, তার অহংকার আর তার পরিণতি। অ্যারাকনির গল্পটা দেখুন, একজন সাধারণ তাঁতি, কিন্তু তার কাজে সে এতটাই দক্ষ যে সে দেবী মিনার্ভাকেই চ্যালেঞ্জ করে বসে। মানুষের উচ্চাকাঙ্ক্ষা আর দেবতাদের ক্ষমতার মধ্যেকার যে বিপজ্জনক সীমানা, এই গল্পটা ঠিক সেখানেই আমাদের নিয়ে যায়। আর মজার ব্যাপার হল, ওভিড কিন্তু এখানে অ্যারাকনির পক্ষ নিচ্ছেন। তিনি বলছেন যে অ্যারাকনির কাজটা ছিল নিখুঁত, ফ্ললেস, আর সেই কাপড়ের সে কি ফুটিয়ে তুলেছিল দেবতাদের নিজেদের অপরাধ আর প্রতারণার গল্প। মানে সে শিল্পের মাধ্যমে সত্যিটা বলছিল। কিন্তু ক্ষমতার সামনে সত্যি বলার পরিণাম কি হতে পারে? অ্যারাকনিকে মাকড়সা বানিয়ে দেওয়া হলো। তার যে প্রতিভা, সেটাই তার জন্য এক নিষ্ঠুর শাস্তি হয়ে দাঁড়ালো। এই গল্পটা যেন একটা চিরন্তন প্রশ্ন আমাদের সামনে রেখে যায়। তো এই যে এত সব অসাধারণ গল্প, ওভিড এগুলোকে যেভাবে সাজিয়েছেন, সেটাও কিন্তু কম বিপ্লবী ছিল না। তিনি মহাকাব্য লেখার যে প্রচলিত নিয়মকানুন ছিল, তার সবকিছু ভেঙে দিয়েছিলেন। পার্থক্যটা দেখুন, একদিকে হোমার বা ভার্জিলের মহাকাব্য, যেখানে একজন নায়কের বীরত্বের গল্প খুব গুরুগম্ভীরভাবে বলা হয়, আর অন্যদিকে ওভিড, এখানে কোনো একজন নায়ক নেই, আছে অসংখ্য গল্প। আর বলার ভঙ্গিটাও বেশ বুদ্ধিদীপ্ত, কখনো কখনো মজাও লাগে। তার দেবতারাও কিন্তু নিখুঁত নান, বরং মানুষের মতোই তাদের মধ্যেও ভুল, লোভ আর ঈর্ষা রয়েছে।
মেটামরফোসিসের প্রভাব যে কতটা সুদূরপ্রসারী তা আমরা হয়তো সবসময় বুঝতে পারি না। পশ্চিমা সাহিত্য আর সংস্কৃতিতে এর ছাপ এতটাই গভীর যে আজও তা স্পষ্ট দেখা যায়। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় কিভাবে ওভিডের গল্পগুলো শত শত বছর ধরে লেখক আর শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়েছে। দান্তে, চসার থেকে শুরু করে শেক্সপিয়ার প্রভাবের এই ধারাটা যেন অবিচ্ছিন্ন, ঠিক ওভিডের কার্মেন পেরপেটুয়ামের মতো। শেক্সপিয়ারের কথাই ধরুন, তার ওপর ওভিডের প্রভাব এতটাই বেশি যে অনেকে মনে করেন মেটামরফোসিস হয়তো তার সবচেয়ে প্রিয় বই ছিল। রোমিও ও জুলিয়েটের মূল গল্পটা কিন্তু ওভিডের পিরামাস আর থিসবির গল্প থেকেই নেওয়া। তার আরও অনেক নাটকে ওভিডের গল্পের সরাসরি ছাপ পাওয়া যায়। শুধু সাহিত্যেই নয়, চিত্রকলাতেও ওভিডের প্রভাব ছিল বিশাল। টিশিয়ানের মতো রেনেসাঁ শিল্পীরা ওভিডের গল্পগুলোকে ক্যানভাসে জীবন্ত করে তুলেছেন। মানুষের আবেগ, সৌন্দর্য, ট্র্যাজেডি এই সব কিছুকে তারা ওভিডের গল্পের মাধ্যমে উদযাপন করেছেন। কবিতার একেবারে শেষে এসে ওভিড কি অবিশ্বাস্য আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করছেন। তিনি বলছেন তার এই সৃষ্টিকে স্বয়ং দেবতা, আগুন, তলোয়ার বা এমনকি সময়ও ধ্বংস করতে পারবে না। তিনি জানতেন তার এই পরিবর্তনের গান অমর হয়ে থাকবে, আর সেটাই কিন্তু হয়েছে। তাহলে পুরো আলোচনার মূল কথাটি কি দাঁড়ালো? এটাই যে পরিবর্তনই একমাত্র ধ্রুবক, কোনো কিছুই স্থায়ী নয়। আর এই ধারণাটা শুধু কবিতার চরিত্রদের জন্যই সত্যি নয়, বরং কবিতাটার নিজের জন্যও সত্যি। কারণ শত শত বছর ধরে এটি নতুন নতুন রূপে, নতুন নতুন ব্যাখ্যায় আমাদের কাছে ফিরে এসেছে। আর এই প্রশ্নটাই ওভিড আমাদের জন্য রেখে গেছেন। যদি গল্পগুলো নিজেই বদলে যেতে পারে, তাহলে তার এই পৌরাণিক কাহিনীগুলো ভবিষ্যতে আরও কি নতুন রূপ নেবে। তার এই রূপান্তরের গান আজও চলছে এবং চলতেই থাকবে। এখন শুধু দেখার অপেক্ষা এর পরের রূপটা কেমন হয়।